একাডেমিক কামব্যাক কথাটা একটু সিনেমাটিক হলেও বাস্তবে কি সম্ভব? হ্যাঁ, বাস্তবেও সম্ভব একাডেমিক কামব্যাক দেওয়া। এইচএসসি 25 তোমাদের হাতে এখনো হিউজ টাইম আছে তোমাদের একাডেমিক কামব্যাক করার জন্য। জানি তোমাদের পড়ার অনেক গ্যাপ পড়ে গেছে, তারপরেও এখনো অনেক সময় আছে, তোমরা চাইলে একাডেমিক কামব্যাক করতে পারো। আমার অনেক স্টুডেন্টদের টেস্ট পরীক্ষার পরে গিয়ে একাডেমিক কামব্যাক করেছে, তারাও কিন্তু A+ পেয়েছে। সো তোমরা যদি এখন একটা ভালো কামব্যাক দিতে পারো তাহলে কিন্তু তোমরা একটা ভালো রেজাল্টও করতে পারবা আশা করি। আচ্ছা, আজকে আমরা তোমরা কিভাবে একাডেমিক কামব্যাক করতে পারো এইটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। এখানে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। নাম্বার 1 পয়েন্ট হলো মাইন্ডসেট, এবং 2 নাম্বার পয়েন্ট হলো ফার্স্ট ইয়ার থেকে গ্যাপ ফিল আপ করা। ফার্স্ট ইয়ারে যেসব গ্যাপ ছিল ওইগুলো কিভাবে ফিল আপ করবে। 3 নাম্বার পয়েন্ট হলো কিভাবে সিলেবাস শেষ করব, ঠিক আছে, টেস্টের আগেই কি সিলেবাস শেষ করা লাগবে কিনা। 4 নাম্বার হলো তোমার লিস্টিং কিভাবে করব, আমরা কি কি পড়ছি, কি কি বাদ আছে, এগুলো কিভাবে আমরা লিস্টিং করতে পারি, এটা নিয়ে আলোচনা করব। 5 নাম্বারটা হলো ফোকাস কিসের উপরে করব, বেসিকের উপরে করব, প্র্যাকটিসের উপরে করব, নাকি টু দা পয়েন্টের উপরে আমরা ফোকাস করব, ঠিক আছে। 6 নাম্বার হলো কলেজ রেজাল্ট কিভাবে ইমপ্রুভ করা যায়, কলেজ রেজাল্টটা কতটুকু ইম্প্যাক্ট ফেলে আমাদের পড়াশোনার উপরে, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এন্ড লাস্ট আলোচনা করব অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে, যে আমরা কখন থেকে কিভাবে অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু করব। সো এইচএসসি 24 আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের জাহিদ ভাইয়া। সো আজকে আমরা ভিডিওটা শুরু করে দিই। আচ্ছা, প্রথমেই যেটার কথা বলেছিলাম যে মাইন্ডসেট করা, মাইন্ডসেট করাটা সবথেকে বেশি জরুরি। কারণ কি জানো, তোমাকে একটা টার্গেট সেট করতে হবে, তোমাকে একটা টার্গেট তৈরি করতে হবে যে আমি এইভাবে পড়লে, আমি এইভাবে যদি আগাই তাহলে আমি একটা একাডেমিক কামব্যাক দিতে পারবো। এই জন্য সর্বপ্রথম তোমাকে তোমার মাইন্ডটাকে আগে সেট করতে হবে, ফ্রেশ করতে হবে, ঠান্ডা মাথায় বসতে হবে যে না, এবার আমি কিছু একটা করব। তোমাকে একদিনেই বলছি না যে হুট করে, তোমার তো অনেক একটা পড়ার গ্যাপ পড়ে গেছে তাই না, এখন হুট করে আমি বলছি না যে তুমি আজকে থেকে 10 ঘন্টা 12 ঘন্টা পড়া শুরু করে দাও, এটা আমি কখনোই তোমাদেরকে বলছি না, আর এটা করা সম্ভব না। তুমি যদি এরকম হুট করে আমার কথা শুনে মোটিভেটেড হয়ে হুট করে পড়তে বসে যাও, 2 দিনও তোমার এই মোটিভেশন থাকবে না। তাই আমি তোমাকে বলবো যে ডেইলি প্রসেসে আগাও, ডেইলি প্রসেসে আগাও। মনে করো তুমি আপাতত ডেইলি 1 থেকে 2 ঘন্টা পড়ছো, আমি ধরে নিই তুমি ডেইলি এখন আপাতত 2 ঘন্টা করে পড়ছো। তোমার টার্গেট থাকবে কালকে তুমি আরো 30 মিনিট এক্সট্রা পড়বা। আজকে যতটুকু পড়েছো কালকে আরো 30 মিনিট এক্সট্রা পড়বা, তাহলে কতটুকু হলো? 2.5 ঘন্টা। তারপরের দিন টার্গেট থাকবে তুমি আরো 30 মিনিট এক্সট্রা পড়বা। তোমার ডেইলি একটা কি হবে, নিজের সাথে একটা কম্পিটিশন হবে যে আমি ডেইলি 30 মিনিট করে আমার পড়াকে প্রোগ্রেস করব, পড়াকে আগাবো। এটা অবশ্যই তোমার নিজস্ব পড়া, প্রাইভেট ব্যাচ, স্কুল বা কলেজের পড়াশোনার কথা আমি বলছি না, তোমার নিজের যে পড়ার টাইম ওইটা ডেইলি তুমি 30 মিনিট করে আপডেট করো। এটা তোমার নিজের সাথে তোমার নিজের চ্যালেঞ্জ। এই মাইন্ডসেটটা আগে প্রথমে তুমি সেট করে ফেলো, ঠিক আছে। দ্বিতীয়ত তুমি কি করবা, এই মাইন্ডসেটটা যখন তুমি সেট করে ফেলবা, দেখবা যে 1 মাসের ভিতরে তোমার একটা 8 থেকে 10 ঘন্টা পড়ার মতো একটা অ্যাবিলিটি চলে আসছে, ঠিক আছে। কিন্তু তুমি যদি হুট করে এখনই তুমি 8 থেকে 10 ঘন্টা পড়তে চাও, আগে দেখা গেল যে তুমি পড়তা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, হুট করে আজকে থেকেই যদি তুমি 8-10 ঘন্টা পড়া শুরু করো তাহলে তুমি এটা মেনটেন করতে পারবা না। ফার্স্ট অফ অল তাহলে তোমাকে মাইন্ডসেট করতে হবে, তুমি ডেইলি একটা টার্গেট রাখবা 30 মিনিট করে পড়া বৃদ্ধি করা বা পড়ার টাইম বাড়ায় দেয়া, ঠিক আছে। ওকে, এটা গেল তোমার ফার্স্ট পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্টটা হলো যে ফার্স্ট ইয়ারে তোমার যেই গ্যাপগুলো ছিল ওই গ্যাপগুলো কি করতে হবে, ফিল আপ করতে হবে, তাই না। তোমার তো ফার্স্ট ইয়ার অনেক গ্যাপ ছিল, কোন চ্যাপ্টার পড়ছো অর্ধেক বাদ আছে, কোন চ্যাপ্টার এখনো পড়ো নাই, ঠিক আছে, অনেক টপিক বাদ আছে। সো এইগুলো তোমাকে আগে গ্যাপগুলো ফাইন্ড আউট করতে হবে, ফাইন্ড আউট করে গ্যাপগুলো কি করতে হবে, ফিল আপ করতে হবে। এখন বলবা ভাইয়া আমি এইচএসসি যে সেকেন্ড ইয়ারে উঠছি, সেকেন্ড ইয়ারের সিলেবাস তো আলাদা, ফার্স্ট ইয়ারের সিলেবাস ছিল আলাদা, এখন আমি যদি গ্যাপগুলো ফিল আপ করতে চাই, আমার তো এইচএসসি সেকেন্ড ইয়ারে যে সিলেবাসটা বা আমার প্রি টেস্ট এক্সামে যে সিলেবাসগুলো থেকে প্রশ্ন আসবে, টেস্ট এক্সামে যে সিলেবাসগুলো থেকে প্রশ্ন আসবে, ওইগুলো তো আমি কভার করতে পারবো না। সেই ক্ষেত্রে আমার করণীয় কি? সেই ক্ষেত্রে তোমার করণীয় হলো তুমি উইকলি 1 দিন কিংবা 2 দিন রাখবা। মনে করো তোমার শুক্র শনিবার তোমার ছুটি থাকে, এই শুক্র অথবা শনিবার তুমি তোমার জন্য রাখবা হলো তোমার গ্যাপ ফিল আপ করার জন্য। বাকি যে কয়দিন আছে সেই কয়দিন তুমি তোমার যেই রানিং পড়া বা যেই তোমার রানিং সিলেবাস ওইটা অনুযায়ী পড়বা। আর গ্যাপ ফিল আপ করার জন্য প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন রাখবা। এটা তোমার গ্যাপের উপর ডিপেন্ড করছে। তোমার গ্যাপ যদি অনেক বেশি হয় তাহলে 2 থেকে 3 দিন রাখতে পারো। তোমার গ্যাপ যদি অল্প পরিমাণের হয় তাহলে তুমি 1 দিন রাখলেই যথেষ্ট। এই গেল তোমার সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট হলো সিলেবাস শেষ করব। হ্যাঁ,
কখন সিলেবাস শেষ করব, টেস্টের আগে কি সিলেবাস শেষ করতে হবে? আচ্ছা, তোমাদের সিলেবাস বলতেই আমি এইচএসসি যে শর্ট সিলেবাসটা তোমাদের আছে ওই সিলেবাসটার কথা বলছি। এটা কি পুরোপুরি আমার টেস্টের আগেই শেষ করা জরুরি কিনা? না, টেস্টের আগেই শেষ করা জরুরি ব্যাপারটা এমন না। যদি শেষ করতে পারো তাহলে তো খুবই ভালো, আর যদি তাও না পারো তাও সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষার আগে তোমার 70 থেকে 80% সিলেবাস কমপ্লিট করা জরুরি। টেস্ট পরীক্ষার পরে বাকি তুমি 20% কিংবা 30% সিলেবাস কমপ্লিট করতে পারবা। অনেকেই আছে কমপ্লিট করা অলরেডি বসে আছে, তার একবার রিভিশনও দিয়ে ফেলছে, বাট সবার সাথে তুমি নিজেকে গুলিয়ে ফেলো না। তোমার কতটুকু পড়া আগে হয়েছে এটা আগে দেখো। তুমি সুন্দর মতো করে কমপ্লিট করতে করতে যাও, এমন করো না যে তোমার টেস্টের আগে ফুল সিলেবাস অন্যদের সাথে তাল মিলিয়ে শেষ করতে গিয়ে তোমার যে পড়াগুলো আছে ওই পড়াগুলো সঠিকভাবে হচ্ছে না। এই কাজ যেন করো না। অনেকেই এটা করে যে সবাই সিলেবাস শেষ করে ফেলতেছে টেস্টের আগে, আমাকেও সিলেবাস শেষ করতে হবে টেস্টের আগে। এই কাজ করতে গিয়ে ওরা করে কি, যেসব পড়াগুলো পড়ে ওগুলো কোন রকম ভাবে পড়ে চলে যায়, আদতে কোনো কিছুই কমপ্লিট হয় না। ঠিক আছে, সব শেষ করতে গিয়ে কোনো কিছুই কমপ্লিট হয় না। সো তোমার 80% কিংবা 70% সিলেবাস কমপ্লিট থাকলে এনাফ। তুমি টেস্টের পরে চাইলেও ওই 20 বা 30% সিলেবাস কমপ্লিট করতে পারো। সো এটা নিয়ে বেশি মাথা ঘামায়ও না। আচ্ছা, এইবার হলো নাম্বার 4, সেটা হলো লিস্টিং করা। লিস্টিং করার ব্যাপারটা কি ভাই একটু বুঝাই বলেন। লিস্টিং করার ব্যাপারটা হলো তুমি কি কি পড়েছো, তোমার কি কি বাদ আছে, তোমার কি কি পড়তে হবে, এইটার একটা লিস্ট করা। সো তুমি 3টা ভাগে বিভক্ত করবা, যে একটা ভাগ হলো তোমার কোন কোন চ্যাপ্টার সম্পূর্ণভাবে শেষ হয়েছে। একটা সেক্টরে তুমি লিস্ট করবা যে আমার এই এই চ্যাপ্টার গুলো, সেটা হইতে পারে একটা কিংবা দুটো কিংবা 5টা কিংবা 6টা, সব অধ্যায় ভিত্তিক ভাবে আলাদা করবা, সব চ্যাপ্টার ভিত্তিক আলাদা করবা যে আমার এই এই চ্যাপ্টার গুলো, এই সাবজেক্টের এই চ্যাপ্টার গুলো আমার পুরোপুরি শেষ হয়ে গেছে, এগুলো আমার আর ধরা লাগবে না, আমার পুরোপুরি কমপ্লিট, জাস্ট প্র্যাকটিস করলে আমার হয়ে যাবে। এটা যাবে একটা সেক্টরে। আর একটা সেক্টরে অন্য একটা কালার পেন দিয়ে লিখবা যে আমার এই এই চ্যাপ্টার গুলো পড়া হয়েছে, বাট এই চ্যাপ্টারের এই টপিকটা বাদ আছে। সাপোজ ধরো তুমি লিখলা যে ভেক্টর চ্যাপ্টার আমার পড়া হয়েছে, বাট নিচে একটা অ্যারো দিয়ে লিখে রাখবা যে ভেক্টরের নদী নৌকার অঙ্কটা আমার একটু সমস্যা আছে, ভেক্টরের হলো মধ্যবর্তী কোণ নির্ণয় করার যে পার্টটা আছে ওইটা আমার একটু সমস্যা আছে, নিউটন ও বলবিদ্যার লিফটের অঙ্ক আমার একটু সমস্যা আছে। সো কিছু কিছু যেগুলো বাদ আছে, যে পুরোপুরি ওই কয়েকটা টপিক তুমি যদি পড়ে ফেলো তাহলে ওই চ্যাপ্টার গুলো তোমার শেষ হয়ে যাবে, ওইটা আলাদা একটা সেক্টরে ভাগ করবা। আর একটা সেক্টর রাখবা যেই চ্যাপ্টার গুলা তুমি এখনো ধরো নাই, যে চ্যাপ্টার তুমি এখনো ধরো না ওইটা আলাদা একটা পার্টে রাখবা। তোমার কাজ থাকবে আগে মাঝখানের পার্টটা নিয়ে, মাঝখানের পার্টে যেসব টপিক গুলো বাদ আছে ওগুলো তুমি ডেইলি প্রসেসে কমপ্লিট করতে থাকবা। ওইগুলো তুমি কি করবা, ডেইলি প্রসেসে কমপ্লিট করতে থাকবা, করে এই মাঝখানের পার্টটা প্রথম পার্টে নিয়ে যাবা, মানে কমপ্লিট পার্টে নিয়ে যাবা। তাইলে দেখো এখন কিন্তু তোমার 2টা পার্ট হয়ে গেল। যখন তুমি এই মাঝখানের পার্ট গুলো নিয়ে প্রথম পার্টে নিয়ে চলে যাবা, মানে কি তোমার টাস্ক গুলো কমপ্লিট হয়ে গেছে, যে যে টপিক গুলো বাদ ছিল টপিক গুলো তোমার কাজ শেষ হয়ে গেছে। তার মানে এখন তোমার 2টা বিভাগ, একটা হলো তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর একটা হলো তোমার পুরোপুরি কমপ্লিট হয়নি। এইবার যে তুমি পুরোপুরি কমপ্লিট হয়নি যে চ্যাপ্টার গুলো ওইগুলো ধরে একটা একটা করে মোটামুটি ভালো করে পড়ো। তুমি যদি এই কাজগুলো যত দ্রুত শেষ করতে পারবা তোমার জন্য তত ভালো, রিভিশন দেওয়ার জন্য তুমি তত বেশি সময় পাবা। ঠিক আছে, এখন যেই চ্যাপ্টার গুলো বাদ আছে ভাইয়া ওইগুলো কিভাবে পড়বো, একদম বেসিক থেকে পড়বো নাকি টু দা পয়েন্টে পড়বো? আচ্ছা, মনে করো যে তোমার এখনো হাতে 4-5টা চ্যাপ্টার বাকি আছে, সময় আছে 4-5 মাস, তাহলে কিন্তু তুমি চাইলেই একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সুন্দরভাবে গুছিয়ে পড়তে পারো, তাই না? আর যদি এমন হয় যে তোমার হাতে আছে 1 মাস বাট চ্যাপ্টার বাকি আছে 5-6টা, তাহলে কিন্তু তোমার ওই একদম বেসিক থেকে কনসেপচুয়াল সবকিছু ভালোভাবে পড়া সম্ভব না। তখন তোমাকে অবশ্যই টু দা পয়েন্ট যে আলোচনাগুলো, মেন কি জিনিসপাতিগুলো ওইগুলোই তোমাকে পড়ে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। এটা তোমার টাইমের উপর ডিপেন্ড করছে তুমি কি করবা কি করবা না। ওকে, এবার আমরা নেক্সট পয়েন্টে চলে যাব, সেটা হলো ফোকাস অন বেসিক প্র্যাকটিস অ্যাডভান্স অর টু দা পয়েন্ট। আচ্ছা, এটা আমরা কেবলটাই আলোচনা করে ফেললাম, এটা ইজ ডিপেন্ড অন ইউ। তোমার কতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে, তোমার কতটুকু চ্যাপ্টার, কয়টা চ্যাপ্টার তোমার বাকি আছে, এটা তোমার উপর ডিপেন্ড করে, আর হাতে তোমার কতটুকু সময় আছে। বাট আমি মনে করি এখনো যে সময় আছে, তোমরা চাইলেই কনসেপ্ট ক্লিয়ার করে প্রত্যেকটা চ্যাপ্টার এখনো শেষ করার মতো এনাফ সময় আছে। তুমি যদি এখন থেকে চাও তাহলেও তুমি পারবা, বাট আরো কয়েক মাস তুমি যদি লস করে ফেলো তাহলে এই যে পুরো বেসিক কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ার মতো তুমি এনাফ সময় পাবা না। এখন থেকে 2-3 মাসও তুমি যদি নষ্ট করে ফেলো, 2 মাসও যদি তুমি নষ্ট করে ফেলো, তাহলে বেসিক কনসেপ্ট প্র্যাকটিস করার মতো তুমি এনাফ সময় পাবা না।
তুমি যদি ইনকেস আমার এই ভিডিওটা তোমার আরো 2 মাস পরে তুমি দেখো, কিংবা তোমার আরো অনেক সময় নষ্ট হয়ে গেছে, হাতে অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই টু দা পয়েন্টে পড়তে হবে প্লাস প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি কমপ্লিট করতে পারবা না, আশানুরূপ একটা রেজাল্টও করতে পারবা না। ঠিক আছে, আচ্ছা এবার 6 নম্বর যে পয়েন্ট আছে ওইটা হলো তোমার কলেজের রেজাল্ট। ভাই এখন তোমরা 25 ব্যাচ, তোমরা জানো কলেজের রেজাল্ট খুব একটা বেশি ইফেক্টিভ করে না, খুব একটা ইফেক্ট তোমাদের উপর ফেলে না, কারণ যারা এখন নতুন ভর্তি হয়েছে, যারা নতুন ফ্রেশার, এদের ভিতরে অনেক কিছুর কাজ করে যে আমাকে কলেজে টপ হতে হবে, অনেক কিছু করতে হবে, বাট তোমরা ওইসব ধাপগুলো পার হয়ে চলে এসেছো। তোমরা নিজেও জানো যে যারা টপার তারাও জানে যে আমার এই টপার দিয়ে কোনো কাজ হবে না যদি না আমি এইচএসসি তে ভালো করি, যদি না আমি অ্যাডমিশনে ভালো করি। আর যারা ব্যাক বেঞ্চার কিংবা যাদের একটু পড়াশোনায় খারাপ, তারাও জানে যে আমার এই রেজাল্টে কিছু হবে না। সো এই এইচএস কলেজের রেজাল্ট, পি টেস্টের রেজাল্ট, টেস্টের রেজাল্ট কোনো কিছু ইফেক্ট করবে না যদি না তোমার এইচএসসি তে ভালো ফলাফল না হয়, যদি না তোমার অ্যাডমিশনে ভালো ফলাফল না হয়। অবশ্যই চেষ্টা করবা ভালো একটা পরীক্ষা দেওয়ার, ভালো একটা প্রিপারেশন নেওয়া, এটা তোমার এইচএসসি তেও কাজে লাগবে। তাই বলে রেজাল্টের জন্য মাথা খারাপ করা যাবে না, অন্তত যেন পাস করো এতটুকু সিকিউর রেখে নিজের পড়াশোনাটা চালাই যাও। ঠিক আছে, নিজের পড়াশোনাটা চালাই যাও, নিজের ধারা অনুযায়ী চলতে থাকো, তাইলেই এনাফ। আচ্ছা এবার আসি লাস্ট পয়েন্টে, সেটা হলো তোমার অ্যাডমিশনের প্রিপারেশন। অনেকেই বলবে যে ভাই আমার কি এখনই অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত নাকি কিছুদিন পরে নিব? আমাকে সেদিনকে আমার একটা স্টুডেন্ট বলতো যে ভাইয়া আমি তো এখনো আমার এরকম 6-7টা চ্যাপ্টার বাকি আছে, আমি চাচ্ছি যে এখন থেকে একটা অ্যাডমিশনের কোচিং করতে, অথবা অ্যাডমিশনের যে বইগুলো আছে ওইগুলো কিনে রিভিশন দেওয়ার জন্য। আমার মনে হলো কি ওকে একটা বকা দিই, হ্যাঁ মানে এমন ধরনের কথাবার্তা বলে, তোমার এখনো বই শেষ হয়নি, তুমি কেন অ্যাডমিশনের প্রিপারেশন নেবা? তুমি ইন্টারের জিনিসপাতিই পারো না, তুমি ইন্টারের বেসিক জিনিসপাতিই পারো না, তাহলে তুমি কেন এখনই অ্যাডমিশনের প্রিপারেশন নিবা? আমি ওকে বকা দিয়ে বললাম তুমি যে এই কাজটা কেন করতেছো, তোমার এই ধারণাটা মাথায় ঢুকাইছে কে? ও বললো যে আমার ভাই একটা ফ্রেন্ড আছে, ও তো এখন থেকে অ্যাডমিশনের বই পড়া শুরু করে দিয়েছে। এই ধরনের ফ্রেন্ড থেকে একটু দূরে থাকো, দূরে না থাকতে পারলেও ওদের কথায় কান দিও না, কারণ কিছু বন্ধু বান্ধব তোমার থাকবে, দেখবা যে ওরা এই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে, এখন তো তোমরা সেকেন্ড ইয়ার পড়ো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকেই বক বক করা শুরু করে যে আমি অ্যাডমিশনের ওই বই সলভ করি, সেই বই সলভ করি, হ্যান সলভ করি, ত্যান সলভ করি। আরে ভাই তোমার আগে মেন বইটা শেষ করো, তোমার আগে যে মেন সিলেবাস ওই সিলেবাসটা শেষ করো। অ্যাডমিশনের জন্য তোমাকে আলাদা একটা টাইম দেওয়া হয়, ওই টাইমটা তোমার অ্যাডমিশনের জন্য। তুমি যদি এমন হতো যে ফার্স্ট ইয়ারে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ, সম্পূর্ণ বই শেষ, তাহলে তুমি একটা অ্যাডমিশনের বেসিক প্রিপারেশন নিতে পারতা। বাট তোমার তো এখনো বই শেষ হয়নি, তোমার তো এখন অনেক চ্যাপ্টার বাকি আছে, তুমি এখন কিসের অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, তাই না? সো অ্যাডমিশন এখন মাথা ঘামায় না, ভালো একটা রেজাল্ট করো, এইচএসসি তে ভালো মতো এইচএসসি এর একটা ভালো প্রিপারেশন নাও, দেখবে অ্যাডমিশনটা তোমার জন্য অনেক ইজি হয়ে গেছে। কারণ এইসব বেসিক কনসেপচুয়াল জিনিসপাতি যদি তুমি ভালো করে না পারো, তাহলে অ্যাডমিশনের জিনিস তো তুমি পারবা না। আর এই বেসিক জিনিসগুলো তুমি যদি ভালো করে পারো, অ্যাডমিশনে আমি তোমাকে বলতেছি তোমার জন্য অনেক হেল্পফুল হবে। সো এখনো কনসেপ্টে ফোকাস দেওয়ার সময় আছে, এখনো তোমার বেসিকে ফোকাস দেওয়ার সময় আছে, এখনো তুমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়ালেখা করার তোমার সময় আছে, এই সময়টাকে কাজে লাগাও। আর হ্যাঁ, আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হলো পিএইচডি সিরিজ। এই যে আমার টি-শার্টে এখানে লেখা দেখতে পাচ্ছ, পিএইচডি সিরিজ ফ্রম অর্থোলজি। ঠিক আছে, আমরা এই সিরিজটাতে কি করব, আমরা এই সিরিজটাতে একদম ম্যাথ আর ফিজিক্সের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কনসেপ্ট গুলো ভালো মতো বুঝবো, প্লাস প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করব, প্রচুর পরিমাণে কোশ্চেন সলভ করব, এমসিকিউ সলভ করব, সম্পূর্ণ একটা প্রিপারেশন নেব। সো আমাদের এই যে পিএইচডি সিরিজ, এটা কিন্তু কোনো পেইড কোর্স না, এটা সম্পূর্ণ একটা ফ্রি কোর্স। তোমরা চাইলে যে কেউ এটাই ভর্তি হতে পারো। ডিসক্রিপশন বক্সে আমাদের এই যে গ্রুপটা আছে, প্রাইভেট একটা গ্রুপ আছে, ওই গ্রুপের লিংক দেওয়া থাকবে, তোমরা সবাই গ্রুপে জয়েন হয়ে যাও। সো তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি। সো তোমরা যদি ভালো একটা সুন্দর একটা প্রিপারেশন নিতে চাও, অবশ্যই পিএইচডি সিরিজে ভর্তি হওয়া লাগবে না, পিএইচডি সিরিজের যে প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপে জয়েন হয়ে যাও। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো মতো পড়াশোনা করো, ভালো মতো প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ সবাইকে।